নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়ন। ইস্টবেঙ্গল ডুরান্ট কাপের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারালো এবং সেই সঙ্গে নকআউটে যাওয়ার রাস্তা বাঁচিয়ে রাখলো। এখনই কিন্তু বলা যাবে না যে তারা অফিসিয়ালি নকআউটে জায়গা করে নিয়েছে, কারণ আরও বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। তবে যে জায়গায় ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে তাতে এটা বলা যেতেই পারে নকআউটে তারা জায়গা করে নিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই আজকে আলোচনা করব ইস্টবেঙ্গল ম্যাচের 5 পয়েন্ট নিয়ে, কি আমরা দেখলাম এবং কোন বিষয়গুলো নজর কাড়লো আজকের ম্যাচে, কারণ সামনেই এএফসির ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সায়ন, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসবো, দেখো এই ম্যাচের আগে প্রত্যাশা ছিলই যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতবে, কারণ সাউথ ইউনাইটেড এফসি কতটা দুর্বল সেটা আমরা মোহনবাগান ম্যাচেই দেখতে পেয়েছিলাম, যখন 8 গোলে মোহনবাগান এই টিমটাকে হারালো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 5-0 গোলে একটা জয়, ব্যবধান আরও বেশি হলে অবাক হওয়ার কিছু ছিল না। যেভাবে সুযোগ নষ্ট হলো তাতে কিছুটা আফসোসই থাকবে হয়তো ম্যাচ শেষে, কিন্তু শেষ পর্যন্ত 3 পয়েন্ট এবং গোল ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিতে পারলো আন্তোনিও লোপেজ হাবাসের দল। এই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচটা নিয়ে তোমার বিশ্লেষণ কি? দেখো, প্রথমেই যেই জিনিসটা নিয়ে বলতে হবে যে আজকের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ ছিল হাওয়াজের কাছে, সেটা আলাদা করে বলে দিতে হয় না, কারণ সেটা ডুরান্ডের পার্সপেক্টিভ নয়, তার থেকেও বড় পার্সপেক্টিভ হলো এএফসির ম্যাচ। এই যে কোয়ালিফায়ার ম্যাচটাতেই মেন ফোকাস আছে আন্তোনিও লোপেজ হাওয়াজের, এবং সেই কারণেই কিন্তু বলা যেতে পারে তিনি ম্যাচ শেষে বলেও গেলেন যে এটা মোটামুটি এই ম্যাচটা একটা প্রিপারেশন ম্যাচ ছিল। আল আরবির বিরুদ্ধে যখন খেলবে তার আগে এই একটা ম্যাচ প্রয়োজনও ছিল, এবং সেই হিসাবে কিন্তু এই ম্যাচটাকে কোনোভাবে হালকাভাবে নেয়নি ইস্টবেঙ্গল দল। মোটামুটি নিজেদের যে পূর্ণ শক্তি, এবং বলা যেতে পারে আল আরবির বিরুদ্ধে যেই এই সম্ভাব্য একাদশটা হয়তো দেখা যাবে গোলকিপার পজিশনটাকে বাদ দিয়ে, মোটামুটি সেই একাদশটাকে নামিয়েই কিন্তু আজকে ম্যাচ খেললো। এবং অবশ্যই যেটা তুমি বললে যে গোলের ব্যবধানটা আরও বেশি হতে পারতো, অনেক সুযোগ যেমন তৈরি করেছে তার থেকেও বেশি কিন্তু সুযোগ নষ্ট করেছে। তো এইটা কোথাও আমার মনে হয়েছে যে একটু সমস্যা রয়েছে ইস্টবেঙ্গল দলের, এখনও মোটামুটি দলটা একটা সেট হয়নি। এবং আমি যেটা দেখলাম, বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে যেই ইস্টবেঙ্গল খেললো সেই খেলাটা কেন মনে হচ্ছে যে যুব ভারতীতে কিন্তু সেই ডেলিভারিটা করতে পারেনি খেলার দিক থেকে। তো এটা স্টেডিয়ামের খেলার জন্য নাকি কিছুটা বাঁচিয়ে খেলা নিজেদেরকে, যাতে চোট যাতে না হয়, সেটা আমি জানি না। তবে অ্যাট দ্য এন্ড দিন শেষে একদম 3 পয়েন্ট ডুরান্ডের পার্সপেক্টিভেও এগিয়ে রইল, আল আরবির এগেনস্টে খেলার জন্য এগিয়ে রইল ইস্টবেঙ্গল দল। একদমই তাই। ইস্টবেঙ্গলের যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা হয়তো অনেকাংশেই তারা পূর্ণ করতে পেরেছে, কারণ আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। তবে হ্যাঁ, তুমি যেটা বললে যে কিশোর ভারতীতে যে ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পেয়েছিলাম সেই ইস্টবেঙ্গলকে আজকে কোথাও দেখা গেল না। হ্যাঁ, সেটা হতে পারে হয়তো মাঠের আয়তনের জন্য হতে পারে, কারণ এক একটা মাঠে এক এক রকম পরিকল্পনা, এক এক রকমভাবে কাজ করে। যদিও এইসব বিষয়গুলোকে মাথায় রাখলে চলবে না, কারণ ইস্টবেঙ্গল যদি এএফসি টুর্নামেন্ট খেলতে যায় সেখানে বিভিন্ন মাঠে বিভিন্ন ম্যাচ খেলতে হবে। ফলে এএফসির ম্যাচের আগে হয়তো হাবাসকে কিছুটা স্বস্তি দিল আজকের এই 5 গোলের জয়। তবে যে জায়গাগুলো খামতি থেকে গেল সেগুলো কিন্তু অবশ্যই শুধরে ফেলতে হবে। বিশেষত গোলের এই সুযোগ নষ্টের বিষয়টা কিন্তু অবশ্যই হাবাসকে মাথায় রাখতে হবে। ইস্টবেঙ্গলের আজকের পারফরমেন্স নিয়ে যদি আমরা কাটাছেড়া করতে যাই তাহলে বেশ কিছু নাম উঠে আসবে, যে নামগুলো নিয়ে আমাদের আলোচনা করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ক্রিস ইকোনমিডিস, যাকে নিয়ে সমর্থকদের একটা প্রবল প্রত্যাশা রয়েছে, যদিও দলের সঙ্গে এখনও সেভাবে অনুশীলন করার সময় পাননি, সবেমাত্র কলকাতায় এসেছেন, কিন্তু হাবাস তাকে আজকে দেখে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। মাঠে নামলেন, হয়তো সেভাবে ছাপ রেখে যেতে পারেননি, কিন্তু একটা গোলের ক্ষেত্রে বল বাড়ালেন। খাতায় কলমে হয়তো সেটাকে অ্যাসিস্ট বলা যাবে না, কিন্তু যে গোলটা হেড করে গেলেন বিপিন, সেখানে মূল বল বাড়ানোর কারিগর কিন্তু ছিলেন ক্রিস ইকোনমিডিস। তো আজকের ম্যাচের নিরিখে কতটা চোখে পড়লো তোমার ইকোনমিডিসকে? ক্রিসের কথা বলতে গেলে আরও 2 ফুটবলারের কথা বলতে হবে, সেটা আমি পরে বলছি। তবে ক্রিসের পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, মোটামুটি 2 প্র্যাকটিস সেশন পাওয়ার পর ঠিকঠাক পারফরমেন্স, আমি বলবো না যেটা তুমি বললে যে নজর কাড়ার মতো পারফরমেন্সও ছিল না, বা নজর কাড়ার মতো অপোনেন্ট দলও ছিল না। যদি ভালো খেলতো যে খুব প্রশংসা করার জায়গা ছিল সেরকম নয়, কিন্তু ক্রিসকে ব্যবহার করবে কোন দিক দিয়ে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। কারণ আমি যতটুকু দেখলাম উনি লেফট চ্যানেলে
খেলছিল, একদম। লেফট উইংয়ে চলে এসেছিল। সেক্ষেত্রে ক্রিস যদি অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড না খেলে আরআরবির বিরুদ্ধে ম্যাচটায়, আমরা ধরে নিচ্ছি সেন্টার ফরওয়ার্ড হিসেবে, তাহলে কাকে খেলাবে? ডেভিড আর জেসিন্টিকে, এই দুজন কি হচ্ছে নাম্বার 9-এর রোলটা নেবে? সেইটা কিন্তু একটা দেখার বিষয় অবশ্যই থাকবে। এইখানটাতে আমার একটু সমস্যা আছে। ক্রিস ইকোনমিক্স যদি আমার মনে হয় লেফট উইংয়ে খেলছে, সেইটা আমার ডাউটে আছে। আমি মোটামুটি এই জায়গাটা একটু দেখতে হবে। মোটামুটি পারফরমেন্স নিয়ে যেটা বললামই, যে ফার্স্ট ম্যাচ, অপোনেন্ট টিম যে খুব স্ট্রং টিম এরকম নয়, ঠিকঠাক, এখনও দেখার মতো হয়নি এটা মনে হয়। একদমই তাই। এই ধরনের একটা ম্যাচে ইকোনমিডিসের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করাটা খুব কঠিন কাজ, কারণ যে দল সাউথ ইউনাইটেড এফসি, তারা সেভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, তাদের ডিফেন্সে তেমন কোনো গভীরতা নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ইকোনমিডিস যেটুকু খেললেন অবশ্যই সেটা প্রশংসাযোগ্য, কিন্তু পরের ম্যাচগুলো যখন নকআউটে আরও শক্তিশালী দল পাবে, যদিও তার আগে এফসির ম্যাচ, এবং সেখানে ইকোনমিডিসের কিন্তু মূল পরীক্ষা। ইকোনমিডিসকে নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনই আর এক ফুটবলারকে নিয়ে কিন্তু কথা হবেই, তার নাম দানি রামিরেস, একদম, যিনি ইস্টবেঙ্গলের এই মরশুমে সই করানো তারকা ফুটবলার। এবং দানি রামিরেসের ওপর কিন্তু সমর্থকদের, কোচের, দলের একটা প্রবল প্রত্যাশা, কারণ তাকে কার জায়গায় রিপ্লেস করা হয়েছে? তার নাম মিগুয়েল ফিগুয়েরা, যিনি মোহনবাগান জার্সি গায়ে চাপিয়েছেন। এখনও অবধি আমরা যে দানি রামিরেসকে দেখছি, তিনি কিন্তু নজর কাটছেন, গোল করছেন, ডার্বিতে ভালো ফুটবল খেলেছেন, আজকে একটা দুর্দান্ত গোল করেছেন। কোথাও কি দানি রামিরেসকে এখনও পর্যন্ত যতটুকু দেখা গেছে, তাতে কি এটা বলা যেতে পারে এই পারফরমেন্স যদি তিনি ধরে রাখেন, তাহলে মিগুয়েল ফিগুয়েরার অভাব খুব একটা ইস্টবেঙ্গল সমর্থকদের ভুগতে হবে না বা বুঝতে হবে না? না, এইটা আমি তখনই বলতে পারবো যে এই ধারাবাহিক পারফরমেন্সটা যদি বড় টিমের এগেনস্টে করে বা আরআরবির এগেনস্টে করে, তখনই আমি বলতে পারবো যে মিগুয়েলের অভাবটা মেটাতে পেরেছে। তবে দানি রামিরেস যে ফুটবলটা আইএসএলে আগের সিজনে খেলেছে, সেখান থেকে কিন্তু বলা যেতে পারে যে মোটামুটি নো ডাউট ভালো ফুটবলার একজন, এবং ওই নাম্বার 10-এর ভূমিকাটা উনি সিদ্ধহস্ত, জানেন কিভাবে খেলতে হয়, কিভাবে কখন বলটা রিলিজ করতে হয়। এবং সবথেকে ভালো জিনিস, যেটা আমি আগের ম্যাচেও বলেছিলাম, মিগুয়েলের একটা প্রবণতা থাকে যে বলটাকে একটু হোল্ড করে খেলার, তারপর একবারে ফাইনাল পাসটা বাড়ানোর, নিজের নামে অ্যাসিস্ট করার একটা চাহিদা থাকে। কিন্তু আমি দানি রামিরেসের খেলা দেখলাম, তার যেমন এই চাহিদাটা আছে যে আমি অ্যাসিস্ট করব, তার কিন্তু এই চাহিদাটাও আছে যে আমি বলটা রিলিজ করে দিলে অন্য কেউ একজন আমার থেকেও ভালো ওই জায়গা থেকে বলটা বাড়িয়ে দিতে পারবে, ঠিক সময় বলটা ছাড়তে ঠিক পারবে। সময়। এবং অবশ্যই বল হোল্ড করেন না, বল কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ছোট ছোট পাস খেলে এগিয়ে যান। তো এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয় দানি রামিরেস এই জায়গাটাতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এবং অবশ্যই যেই পারফরমেন্স করছে সেটা নিয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, প্রতিপক্ষগুলো তো খুব একটা স্ট্রং নয়, সেই কারণে এখনই বলছি না যে মিগুয়েলের যে জায়গাটা মিগুয়েল ছেড়ে গেছেন, সেই জায়গাটা তিনি ম্যাচ করে নিয়েছেন। তবে হ্যাঁ, অবশ্যই দানি রামিরেস যে একটা প্রপার রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গিতে বলাই যায়। দেখো, এত ইতিবাচক বিষয়ের মাঝে কোথাও গিয়ে কিছু নেতিবাচক বিষয়ও থেকে যায় প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রেই। যতই আমরা আগের ম্যাচেও যখন ইস্টবেঙ্গল 8 গোলে জিতেছিল তখনও বলেছিলাম, আজকের ক্ষেত্রেও কিন্তু তেমন কিছু পয়েন্ট থেকে গেছে যেগুলো আলোচনা না করলেই নয়। এখনও পর্যন্ত এএফসির আগে আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কিন্তু সেভাবে পরীক্ষিত হতে দেখলাম না, একমাত্র ডার্বি বাদ দিলে। ডার্বিটাও কিন্তু আনপ্রিপেয়ার্ড একটা ম্যাচ ছিল, মোহনবাগান তৈরি দল নয়। সেই জায়গা থেকে দেখতে গেলে আজকেও নাচোকে কিন্তু কোনো পরীক্ষার মুখে পড়তে হলো না। এরপর ইস্টবেঙ্গল সরাসরি যে ম্যাচটা খেলবে সেটা এফসির ম্যাচ, এবং সেখানে তাদের সামনে শক্তিশালী আরআরবি। তো নাচোকে পরীক্ষার মুখে না পড়তে হওয়া, এটা কোথাও কি কোচের কাছে একটা চিন্তার কারণ থাকবে বলে মনে হচ্ছে? একদমই চিন্তার কারণ থাকবে। আমি আগে বলবো যে ডার্বিটা, আমরা সবাই বলছিলাম যে প্রথম ম্যাচই কেন ডার্বি, ইস্টবেঙ্গল সমর্থকরাও এখন বলছে প্রথম ম্যাচটা কেন ডার্বি। এই ম্যাচটা ডার্বি হলে আমার মনে হয় সব থেকে ঠিকঠাক লড়াইটা ঠিকঠাক, পুরো টিমটাকে দেখে নেওয়া হতো। কারণ এই ম্যাচের যে 11টা, মোটামুটি এই 11টাকেই ধরে রেখে আরআরবির এগেনস্টে খেলবে। তো সেই কারণে ন্যাচোর মোটামুটি এই যে ফরেন স্ট্রাইকাররা আছে, বিশেষ করে জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরা, এদের এগেনস্টে খেলাটা ভীষণ প্রয়োজন ছিল, সেটা কোথাও হলো না, সেটা কোথাও গিয়ে একটু ভোগাবে। তবে আজকে যদি নাচোর পারফরমেন্স দেখো, খুব একটা অ্যাটাক অপোনেন্ট টিম করেও নি,
একটা দুটো যে সুযোগ পেয়েছিল সেটাও নাচো থাকাকালীন একবার সুযোগ পেয়েছিল, নাচো উঠে যাওয়ার পর বরং সুযোগ তৈরি করেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে এটা একটা চিন্তার কারণ অবশ্যই থাকবে যে নাচোকে টেস্ট করতে পারলো না। নাচো কীরকম ফুটবলার বা তার পারফরমেন্স কী, তার উইকনেস কী, এইগুলো না জেনে আরআরবির মতো দলের বিরুদ্ধে খেলা কোথাও গিয়ে হলেও একটু চাপ। বিশেষ করে অবশ্যই আনোয়ার আলী আছে, কিন্তু আনোয়ার আলী আর কেভিন সিভিল আগের বছরের কথা বলতেই হচ্ছে, যেই জুটিটা তৈরি হয়ে গেছিলো সেই জুটিটা থেকে কতটা হবে এখন সত্যি কথা একটা ভালো ম্যাচ না হলে না বলাও কঠিন। একদমই সিভিলেকে রিপ্লেস করতে পারবেন কি না নাচো সেটা সময় বলবে। তবে আজকে যে নাচো পরীক্ষিত হলেন না এটা হাবাসের জন্য চিন্তার কারণ। অবশ্যই যদি শক্তিশালী একটা দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে পারতো তাহলে হয়তো নাচোর কোয়ালিটি, নাচো কি কন্ডিশনে আছেন সেটা একটু হলেও পরীক্ষিত হতে পারতো। পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু আমার মনে হচ্ছে যেটা আন্তোনিও লোপেজ হাবাসের চিন্তার অন্যতম কারণ হতে পারে, এফিয়ংয়ের না আসা। আজকেও যেটা জানা গেল, কোচ পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনের সময় বলে গেলেন যে এফিয়ং এএফসির আগে আসছেন না এবং 6 ফরেনারের কোনো এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো খবর নেই। সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা আজকেও ইস্টবেঙ্গলের যে পারফরমেন্সটা দেখলাম, এই যে সুযোগ নষ্টের কথা বারবার বলছি, সেখানে কিন্তু কোথাও এই আপফ্রন্টে বিদেশির অভাব, এটা কিন্তু আমার মনে হলো যে বেশ প্রকট হচ্ছে। এএফসিতে যখন খেলতে যাবে আরআরবির মতো টিম, তাদের ডিফেন্সে কিন্তু আমি একটু নেট ঘেঁটে দেখছিলাম, সেখানে প্যালেস্তাইনের একজন ডিফেন্ডার আছে, সেখানে ফ্রান্সের একজন ডিফেন্ডার আছে যারা ন্যাশনাল টিমে খেলা ফুটবলার এবং তারা যথেষ্ট নামি দামি এবং ভারী তাদের পারফরমেন্স। তো সেই জায়গা থেকে কিন্তু এই এফিয়ংয়ের না থাকা, এখনও পর্যন্ত আপফ্রন্টে প্রপার বিদেশি না থাকা, এটা কতটা সমস্যাজনক বলে মনে হচ্ছে স্যার? এটা বিশাল একটা সমস্যার কারণ। কেন বলি, আগের সিজনের কথা দিয়েই শুরু করব। আগের সিজনে ইস্টবেঙ্গল যত সুযোগ তৈরি করেছে তার মোটামুটি শেষের দিকে বেশিরভাগ করে গোল কনভার্ট করেছে। একদম। এই সিজনে আপাতত ম্যাচও খুব কম হয়েছে এবং যেই ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচ নিয়ে মানে খুব কাটাছেড়া করা যায় না কারোর পারফরমেন্সে। তবে যত সুযোগ তৈরি হয়েছে আর যত গোল হয়েছে তার থেকে সুযোগ নষ্টটা বেশি হয়েছে। সেটা প্রতিপক্ষ সহজ হোক কিংবা কঠিন, সহজ প্রতিপক্ষের এগেনস্টেই দুটো ম্যাচ পড়েছে, অসংখ্য সুযোগ তৈরি হয়েছে, অসংখ্য মিস হয়েছে। এর কারণ হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো বিপিন একটা সময় ফার্স্ট 11 খেলতো, ডার্বির পর বিপিন ফার্স্ট 11 খেলছে না। আবার আরআরবির এগেনস্টে ম্যাচে হয়তো ফার্স্ট 11-এ তিনি চলে আসবেন, কিন্তু আসলেও এই যে একটা ধারাবাহিকভাবে ফার্স্ট 11 না থাকা, বিশেষ করে এই নতুন সিজনে, সেটা কোথাও গিয়ে একটা এফেক্ট করেছে। সেকেন্ড হচ্ছে আগের সিজনে আমরা স্ট্রাইকার হিসেবে পেয়েছি ইউসেফ ইজেজারিকে, ইউসেফ নেই, তার জায়গায় ডেভিড এবং জেসিনটিকে। একদম আগের সিজনে ডেভিড চান্সও পেত না, হতো সেকেন্ড হাফে খুব কম সময়ের জন্য আসতো। আমি জেসিনটিকেই যদি প্রপার নাম্বার 9 দেখি, বড় টিমের এগেনস্টে খেলার অভিজ্ঞতা বা বড় টিমের এগেনস্টে খেলে ভালো পারফরমেন্স আমার কিন্তু খুব একটা মনে পড়ছে না এরকম কিছু একটা। তো সেটা একটা প্রেশারের কারণ। এবং অবশ্যই এই টিমটায় পরিবর্তন যেগুলো হয়েছে, ডানি রামিরেস ঢুকেছে, আগের সিজনে জিকসন ডিফেন্সে খেলতো, এই সিজনে নাম্বার 6 হিসেবে খেলছে। তো এই যে পরিবর্তনগুলো, ছোট ছোট পরিবর্তনগুলোর জন্য কিন্তু দলটা আমরা কিন্তু দেখে বলতে পারি যে খুব একটা চেঞ্জ হয়নি দলে, কিন্তু দলের মধ্যে বিশাল পরিবর্তন এসছে। এবং সেই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু এই 2-3টে ম্যাচ এবং এই টিমের এগেনস্টে ম্যাচ খেলে কোনোভাবেই মেটানো সম্ভব নয়। এটা যদি আইএসএল খেলে আমি বলতাম যে এএফসির ম্যাচ খেলতে যাচ্ছে, তাহলে বরং বলা যেতে পারতো। যেটা দেখা যাচ্ছে খাতায় কলমে ইস্টবেঙ্গল হয়তো এএফসির আগে দুটো ভালো প্রস্তুতি ম্যাচ পেল, কিন্তু ট্যাকটিক্যালি বলতে গেলে সেই জায়গায় খামতি থেকে গেল অনেক কিছুই। নাচোর পরীক্ষিত না হওয়া, এফিয়ংয়ের না আসা, আপফ্রন্টে বিদেশির অভাব, এই সমস্যাগুলো আন্তোনিও লোপেজ হাবাস কতটা কাটিয়ে উঠতে পারবেন তা হয়তো 12 তারিখ উত্তর মিলবে। তার আগে প্রস্তুতির আরও বেশ কিছুটা সময় রয়েছে। আজকের 5 গোলের এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এএফসির আরআরবি ম্যাচের প্রস্তুতিতে নামবে লাল হলুদ ব্রিগেড এবং অবশ্যই সেই ম্যাচের দিকে নজর থাকবে আমাদের। আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে ভুলে গেছিলাম, বলে নিই, সেটা হচ্ছে
এফিয়ংয়ের সাইনটা কিন্তু সত্যি দুর্দান্ত, একটা ভালো রিপ্লেসমেন্ট একদম। কিন্তু এফিয়ংকে না আনতে পারা সেটা কিন্তু কোথাও গিয়ে ম্যানেজমেন্টের একটু ব্যর্থতা হয়েছে। এফিয়ংয়ের যদি এতটা টাইম লাগতো, 30 থেকে 45 দিন টাইম লাগতো, তাহলে ভিসার অ্যাপ্লাইটা আরও আগে করানো উচিত ছিল, কারণ এএফসি ম্যাচটা তো ইম্পর্টেন্ট, ইস্টবেঙ্গলের নিরিখে তো সেটা ইম্পর্টেন্ট, সেটা কোথাও গিয়ে একটা মনে হলো ব্যর্থতার কারণে। এবং এক্স্যাক্টলি সায়ন যে কথাটা বললো, ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু জানতো 12 তারিখ তাদের এএফসির এই ম্যাচটা খেলতে হবে, এবং সেটা যখন তারা তারিখটা এত আগে জেনে গিয়েছিল, তাহলে সই করানোর সময় অবশ্যই সেটা মাথায় রাখা উচিত ছিল, কারণ কোচের এই কোচ নির্বাচন হওয়া, কোচের কলকাতায় আসা, দল নিয়ে মাঠে নেমে পড়া, সেগুলো অনেক পরের বিষয়, কিন্তু ফুটবলার নিয়ে আসা, তাদের ঠিক সময় ভিসাটা করিয়ে নেওয়া, ঠিক সময় তাদের টিকিটের ব্যবস্থা করা, এই দায়িত্বগুলো ম্যানেজমেন্টের। এখানে এএফসির আগে এফিয়ংকে না নিয়ে আসতে পারা, এটা কিন্তু অবশ্যই একটা ব্যর্থতা হিসেবে থেকে যাবে, এবং হাতে আর সময় নেই। আন্তোনিও লোপেজ হাবাস চাইবেন এই সময়টাকে কাজে লাগিয়ে তার যে রসদ রয়েছে তার রিজার্ভ বেঞ্চে, তার দলে, সেই রসদটুকু কাজে লাগিয়ে আল আরবির বিরুদ্ধে ভালো পারফরমেন্স, অবশ্যই ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল এবং সেখানে প্রচুর দর্শক থাকবে। সেই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে প্রেস্টিজ ফাইট, অবশ্যই ইস্টবেঙ্গল চাইবে এই ম্যাচটা জিতে এএফসির মূল মঞ্চে এসিএল 2-তে ইস্টবেঙ্গল খেলবে, সেই জায়গাটা করে নেওয়া, এবং সেই লড়াইতে ইস্টবেঙ্গলের প্রস্তুতি কতটা থাকবে সেদিকে নজর আমাদের থাকবে, আপনাদেরও নজর থাকবে। আজকের 5 পয়েন্টের আলোচনা এই পর্যন্তই। অবশ্যই আপনাদের যদি কোনো পয়েন্ট মনে হয়ে থাকে যেটা এই ম্যাচের নিরিখে গুরুত্বপূর্ণ ছিল, আমরা মিস করে গেছি, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন, এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে রে স্পোর্টসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি সৌরভ মুখার্জি, আমি সায়ন, রে স্পোর্টস।